আপনি যদি বলতেন যে রাহুল আপনাকে তো এই শর্ত দিইনি, আপনি শর্ত কেন লাগাবেন, অথচ আপনি শর্ত সব গ্রহণ করে কিছু শর্ত নিজেই থেকে বিয়োগ করে আপনি এক তারিখ ঘোষণা করবেন, যেন আমি শর্ত বলেছিলাম তাকে অনেক শর্ত যদি আসতে পারে ইনশাআল্লাহ বাইতুল মুকাররমে তিনি ঘোষণা করবেন কত তারিখ। এই যে আমার শর্ত ছিল, এই শর্তটাকে আপনি এখানে উল্লেখ না করে আপনি একটা নতুন তারিখ ঘোষণা করে দিয়েছেন। তাহলে আপনি প্রথম দিনে ভিডিও করে বলতে পারতেন আপনি যে শর্ত দিয়েছেন এটা পসিবল না, এটা তো আপনি অযৌক্তিক কথা বলছেন, তাই যে ডিনাই করতে হতো। কিন্তু আপনি আমার শর্তটাকে ডিনাই না করে অর্ধেক কাটছাট করে আপনি প্রপোজ করেছেন। এখন আমি দেখবো যে আপনার এই প্রপোজের করে আমি আসবো কি আসবো না, কিন্তু না এসে আপনি চূড়ান্ত একটা তারিখ দিয়ে দিয়েছেন। আচ্ছা এটা মিস্টেক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা সব ঠিকঠাক ছিল। জি 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 শেষ শেষ জি বলুন। আচ্ছা জি হুজুর বলেন। হ্যাঁ রাহুল ভাই, প্রথম কথা হচ্ছে আমি বলেছি যে আমি যখন একটা ইজাব করব তখন ওই আমি যখন একটা ইজাব করব তখন আপনাকে গ্রহণ করলে ওই ইজাবটাই গ্রহণ করতে হবে। আপনি যদি এর সাথে শর্ত করেন যে গরুর সাথে ছাগল ফ্রি, তাহলে এটা আপনার নতুন ইজাব হবে, সেটা আমি চাইলে গ্রহণ করতেও পারি নাও করতে পারি। যদি আমি একটু শেষ করি কথাটা, এখন আপনার কথা বললেন না। হ্যাঁ আমি শেষ আপনি না আপনি বললে তাহলে আর একটু আরেক মিনিট বলেন আপনি, পরে আমি বলি। না না আপনি বলেন, আপনি শেষ করেন। আচ্ছা, তো আমি যেভাবে ইজাব করব প্রস্তাব দিব সেটা আপনি কবুল করলে কবুল, আর যদি আপনি এখানে বাড়ান কমান তাহলে সেটা আপনার নতুন ইজাব, সেটা আমি চাইলে গ্রহণ করতে পারি নাও করতে পারি। আমি যতটুকু ইজাব করব এতটুকু আপনি কবুল করলে ওয়াজাবাল বাই, তখন বাই ওয়াজিব হয়ে যাবে। আপনি দাবি করলেন যে না সহিহ বুখারীতে আছে যে দুইজনে মিলে যতই এদিক সেদিক করুক বারাক কমাক লাস্টে যে এটা হবে। সহিহ বুখারীর 112 নম্বর 2112 নম্বর হাদিসটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল ইযা তাবায়া রাজুলান, যখন দুই ব্যক্তি ক্রয় বিক্রয় করবে, যখন ক্রয় বিক্রয় করবে, ফাকুল্লু ওয়াহিদিন মিনহুমা বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, তখন তাদের উভয়ের খিয়ার থাকবে যে তারা এই বিক্রয়টা বাতিল করবে কি করবে না। আমার হচ্ছে এখানে বিষয় নতুন করে শর্ত যুক্ত করলো অপরপক্ষ, সেইটা প্রথম পক্ষ মানতে বাধ্য কি বাধ্য না, বা সেইটা নতুন ইজাব কি কবুল সেই বিষয়ে। আর এখানে বলা হচ্ছে তারা বাই করে ফেলছে, আমি বলেছি 100 টাকা দিয়ে বিক্রি করব, উনি বলেছেন ঠিক আছে আমি 100 টাকা দিয়ে কিনবো, তবে করেছে, করার পরে বলা হচ্ছে উভয়ের জন্য আবার খিয়ার থাকবে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ তারা পৃথক না হবে। অর্থাৎ ইজাব কবুল গ্রহণ করার পরেও ওই মজলিসে থাকা অবস্থায় তিনি যদি বলেন যে আমি এটা কিনবো না, তাহলে তার জন্য সেটার খিয়ার আছে। ভিন্ন বিষয়, এখানে ইজাব কবুল হয়ে গেছে, আমি যেভাবে ইজাব করেছি উনি কবুল করেছেন, হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওনাদের তারপরও খিয়ার থাকবে মা লা ইয়াতাফাররাকা, যে পর্যন্ত তারা মানে তাফরিক না হবে, বিচ্ছিন্ন না হবে। এই হচ্ছে এখানে এই বিষয়ের সাথে তো আমার এই বিষয় সম্পৃক্ত না, এটা তো একজন যার সাধারণ কমন সেন্স আছে সেও বুঝবে এটা, এক। আর দুই নম্বর হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে একটা, দুই বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আমি আপনার শর্ত বর্জন করেছি কিনা, আমি ওই দিনই সেটা বলেছি, কিন্তু বর্জন করব কেন, আমি বলেছি আপনি যখন শর্ত করেছেন তখন শর্তের ব্যবস্থাপনা আপনিই করবেন এবং চ্যালেঞ্জ দাতা আপনি চ্যালেঞ্জ করবেন, আমি সেটা তখন বলেছি। আমি তো শর্ত এখনো বাতিল করছি না, তো ওসমান সাহেব আসলে আমার তো কোনো সমস্যা নেই, তো আমি তো শর্ত এখনো আপনারটা মানছি, আমি আপনার শর্ত মেনেছি, শর্ত দিয়েছেন আপনি, আমি মেনেছি, আমি বাদ করবো কেন। এখন শর্তের বাস্তবায়ন তো আপনি করবেন, সেটা তো আমি প্রথম দিনই স্পষ্ট ভাষায় বলেছি যে আপনি আপনার লোকজন নিয়ে আপনি আসবেন, আপনার বিচারক নিয়ে আপনি আসবেন। জি রাহুল ভাই বলেন। কিছুটা শব্দ উল্টো হয়েছে। জি বলেন বলেন। সেটা যে দলিল সহিহ বুখারী, এটা তো আপনার পক্ষে দলিল দিন, এটা তো আমার পক্ষে দলিল দিয়েছি। বিষয় হচ্ছে যে শর্ত আমি যেই দিন অ্যাকসেপ্ট করেছিলাম শর্ত না, সহিহ বুখারী যে আপনি দলিল দিলেন এটা তো মিলল না। আমি শেষ করি, আমি একটু বলে জি তাহলে কথা পরিপূর্ণ শেষ করি। আগে সহিহ বুখারীটা শেষ করেন তারপরে ওটা। হ্যাঁ আমি শেষ করি। জি জি। তো এইখানে যেহেতু আপনি যে ভাষের চ্যালেঞ্জ করেছেন সেটা শর্ত যুক্ত ভাবেই আমি গ্রহণ করেছি, এবং সেই শর্তে এটাই উল্লেখ ছিল যে আপনি শর্ত আমি দেই নাই, খরচ আপনি দেন, আমি দিয়েছি তো। আপনি নিজে ইজাব করলেন, নতুন আপনার ইজাব।
আপনি শর্ত দিয়ে নতুন প্রস্তাব করেছেন, নতুন হিজাব। কেননা আমরা এখনো বিচ্ছিন্ন হইনি, কেননা আমরা ওই টপিক থেকে এখনো বিচ্ছিন্ন হইনি। আমরা তো আগে থেকে বিচ্ছিন্ন, টপিকের বিচ্ছিন্ন না তো, আমরা তো আগে থেকে বিচ্ছিন্ন আছি। আচ্ছা শোনেন, কবুলটা আমি শর্তযুক্ত করেছি, অতএব আমরা এখনো এই হিজাবের মধ্যে আছি। আপনার হিজাব কবুল এর মধ্যে। ভাই বিচ্ছিন্নর কথাটা তো এখানে আরেকটা, ইজাব কবুল চূড়ান্ত হওয়ার, বুঝেন রাহুল ভাই, রাহুল ভাই আপনি পয়েন্ট বুঝতেছেন না, আপনি পয়েন্টটা আবার বুঝেন। আমি দুজনের কাছে একটা প্রশ্ন, হুজুর এখানে দুজনে একটা প্রশ্ন করতে চাই। জি, এখানে হাদিসের মধ্যে আমি তো জানার জন্য, হাদিসের মধ্যে যে শর্তটা যুক্ত করা হয়েছে বা যুক্ত করা হয় নাই, এই বিষয়ে নিয়ে কোনো বার্তা আছে কিনা? শর্ত না। যুক্ত করা না করা হাদিসের বিষয় তো এটা রাহুল সাহেবের সাথে না, এটা ভিন্ন হাদিস। আমি তো শেষ করি হুজুর, শেষ করি। জি, মানে শর্ত যুক্ত করা না করা নিয়ে ইজাব কবুলের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কি হবে না, হাদিসের মধ্যে কি এরকম কিছু কিছু আছে নাকি? রাহুল ভাই বলেন আছে কিনা, বক্তব্য দিতেন। আমি পাচ্ছি না। আচ্ছা, রাহুল ভাই যদি পাইতে পারেন, মানে আমাদের বলা হচ্ছে এটা নিয়ে মূল টপিক আর কি। রাহুল ভাই একটু বলতেন প্লিজ। কোন বিষয়টা বলেন তো? মানে আমি বলছিলাম কি যে মানে ইজাব কবুল একটা জিনিস, এটার সাথে শর্ত যুক্ত করে দেওয়া ভিন্ন জিনিস। শর্ত আপনি যে মানে আমার একটা মাল, তামিদ ভাই আমি বলি তাহলে, তামিদ ভাই আপনি একটা মাল বিক্রি করতে চাচ্ছেন, জি। আমার টাকা দিয়ে রেখে নেবেন কষ্ট করে প্লিজ, যদি মনে বলেন। এখন কথা হচ্ছে যে শর্তটা যুক্ত করা হয়েছে, এই শর্তটা বাতিল হবে বা শর্তটা, এই শর্তের কথা কি হাদিসের মধ্যে বক্তব্যের মধ্যে আছে কিনা, মানে এটা যদি একটু ক্লিয়ার। মানে শর্ত থাকলে এটা কি নতুন ইজাব না আগের ইজাবে, এটা 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 হাদিসে আছে কিনা? আমি আগেই বলছি যে এই মাসালা নিয়েও ইখতিলাফ আছে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। ইখতিলাফ বাদ, হাদিসে কি আছে সেটা বলেন, আপনার দলিলটা আপনি থেকে প্রমাণ করেন। এটা নিয়ে তো আমাকে আরো 10 বার হাদিস পেশ করতে হবে। আপনি তো করেন না, আপনি তো একটা করছেন, 10খানা একটা একটা করে আসেন, 10খানায় করবেন, সমস্যা কি? 10খানায় করেন, আগে একটা করেছেন, একটা দিয়ে প্রমাণ করেন। এই মাসালা সমাধান করতে যাচ্ছেন একেবারে শেখ তাহলে নাকি? এই মাস শুনেন না, এই মাসলা সমাধান না, আপনি প্রথমে যে হাদিসটা এনেছেন, তাহলে আমাকে আধা মিনিট বলতে দেন, আমাকে তাহলে আধা মিনিট বলতে দেন রাহুল সাহেব, আমি উত্তর দিচ্ছি আপনার। আচ্ছা রাহুল সাহেব বলেন। আমরা এই বিষয়টা ক্লিয়ার করি। আপনি এক মিনিট কথা বলেন, তবে তাহলে আপনার পক্ষের একটা হাদিস করে শুনিয়ে দেন। জি। আপনি বললেন 100 টাকা আপনি প্রথম হিসাব করেছেন। জি। এবারে বিক্রেতা যে আছে ওটা শোনাবো, আগে আপনি যে হাদিস দিয়েছেন সেটা আপনি কি সঠিক দিলেন কিনা সেটা আগে শেষ করেন। হিসাব হলো, এটা হাদিস দেন একটা। রাহুল ভাই আগে আপনি যেটা দিয়েছেন এটা দিয়ে শেষ করেন, আগে আপনি আগে বলেন যে হাদিস ভুল দিয়েছেন, তাহলে আমি পরে আমি দিব। না আমি তো হাদিস দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি খণ্ডন করেছি, তাহলে আমি আবার বলি আপনি শুনেন। আপনার দলিল হ্যাঁ আবার বলি না, দলিল পেশ করা, দলিল তো আগে আপনি তা পেশ করেছেন, আমার আগে আপনার দলিল পেশ করেছেন আপনি আগে, তখন আমাকে বলতেন যে আপনি দলিল দেন। দেখুন আসলে মোনাজারা না না ঠিক আছে রাহুল সাহেব, না আমি তাহলে এই বিষয়ে আর বেশি বলবো না, আমি শেষ করছি রাহুল সাহেব, তাহলে আমি শেষ করে দিই। হ্যাঁ রাহুল, আমার সময় হ্যাঁ বলেন রাহুল সাহেব, বলেন হুজুর এক মিনিট বলেন। আপনারা কি মানে ওয়ান টু ওয়ান কথা বলবেন নাকি মানে এক এক কথা বলবেন? এটা মানে সুন্দর হয় না হলে। আচ্ছা রাহুল সাহেব বলেন, রাহুল সাহেব না উনি আমাকে বলতে সেজন্য বলছি আমি, বলেন রাহুল সাহেব। বিষয়টা হচ্ছে আপনি একটা প্রস্তাব দিয়েছেন, জি। আমি প্রস্তাব শর্তযুক্তভাবে কবুল করেছি। জি। আমার শর্তযুক্ত কবুল যদি আপনার পছন্দ না জি, হয় আপনি জি। ডিসএগ্রি করে দেন। জি। আমি শর্ত মধ্যে বলে দিয়েছি যে তাকে উসমানী সাহেব যদি বিচারক যদি হতে হয় তাকে উসমানী সাহেব লাগবে, জি বলে দিয়েছি। তখন আপনি জি। বলতে পারেন আপনার এই শর্ত মানলাম না, আমি ডিসএগ্রি করে দিবেন। মেনেছি, আমি শর্ত মেনেছি, তো উসমানী শর্ত মানেননি কেননা আচ্ছা। ওই শর্তের মধ্যে বলেছিলাম যে শেষ করে। আপনাকে করতে হবে, খরচ আমার। জি জি জি। কিন্তু আপনি অ্যারেঞ্জ করাটা এটা আপনি ভ্যানিশ করে দিচ্ছেন বারবার। আচ্ছা আচ্ছা, আমি এই শর্ত না এই যে বুখারীর হাদিস সম্পর্কে আগে আলোচনাটা আমি একটু কথা বলে শেষ করব। এটা ক্লিয়ার করে আগে এই মশলা ক্লিয়ার করেন, তারপরে বুখারী ওই হাদিস না আরেক মশলা আপনি দিবেন আমি দেব, ওটা শেষে আসুক। না এটা কেন, এটা আপনি একটা হাদিস বলছেন, নবীর হাদিস আগে না আমার আপনার কথা আগে? এটা তো হাদিস দিয়েছি, হাদিস আগে না, রাসূলের হাদিস আগে। আপনার দলিল উপস্থাপন করেন। আচ্ছা জি জি। আচ্ছা, আমি যে বক্তব্য দিয়েছি সেটার ব্যাপারে আপনি যে দলিলটা দিয়েছেন, ওই দলিলটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, এটা ভিন্ন একটা বিষয়। আপনি লাস্টে এই খোরা যুক্তি দাঁড় করালেন যে যতক্ষণ পর্যন্ত পৃথক না হবে আমরা তো একই আছি। এখানে বলা হচ্ছে ইজাব কবুল অ্যাকসেপ্ট হওয়ার পরেও একসাথে থাকার পর মজলিসে যখন থাকবে, এক মজলিসে থাকবে, ইজাব কবুল হয়ে যাওয়ার পরেও পৃথক হতে পারবে। আমার তো আপনার সাথে আমার ইজাবে আপনি বলতেছেন যে মিলেই নাই,
ঠিক না? তার মানে এখন এটা আপনার অনুযায়ী যেটা সেটা হচ্ছে এই হাদিস যদি আপনি ফিট করতে চান, তার মানে আপনার বক্তব্য আমি পুরোপুরি গ্রহণ করার পর বা আমার বক্তব্য আপনি পুরোপুরি গ্রহণ করার পরও যতক্ষণ আমরা মজলিসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা পৃথক হতে পারবো। আর যখন আমরা মজলিস থেকে পৃথক হয়ে যাব তখন আমরা ইজাব কবুল করেছি, দুইজনের বক্তব্য মেনে নিয়েছি, তারপরে আর পৃথক হওয়ার পরে এটার বাতিল করার সুযোগ নাই। এটা বলা হচ্ছে এই হাদিসে। এখন আমার সাথে আপনি বলতেছেন ইজাবই মিলে নাই বা ইত্যাদি মিলে নাই, তাহলে তো আমাদের আগে ইজাব কবুল হয়েছে কিনা সেটার উপর আগে আমাদের আসবে, তারপরে আমরা পৃথক হব কি হব না, কারোরটা আমরা বাতিল করব কি করব না। আর মজলিস আমি আপনি ভিন্ন মজলিসে আছি, এখন এই ক্ষেত্রে মজলিস কিভাবে ধর্তব্য হবে সেটা একটা ফিকি বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে, আমি আবারও বলছি, আমার বক্তব্য হচ্ছে আমি যখন একটা প্রস্তাব দিব, সেই প্রস্তাবকে যখন আপনি আরো শর্ত যোগ করবেন তখন এটা আপনার নতুন প্রস্তাব হয়েছে, নতুন প্রস্তাব সেটা হবে। এইটার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নাই। নতুন প্রস্তাব যখন হবে, আপনি নিজেও স্বীকার করছেন নতুন প্রস্তাব হবে দেখেই আমি গ্রহণও করতে পারি, বাদও দিতে পারি। কিন্তু যদি নতুন প্রস্তাব না হয়ে আমার কবুল হইতো তাহলে অবশ্যই আমি সেটা মানতে বাধ্য থাকতাম। আচ্ছা, এইগুলো বুখারীর হাদিস, এটা নিয়ে শেষ। এখন জি জবাব দেন, জবাব দেন। আমার কাছে আবার দলিল চান না। আপনার কথার মধ্যে দলিল আছে। প্রথমত জি দেন। যখন মাল বিক্রি করছে ক্রেতা এবং বিক্রেতা, জি একজন হিসাব করবে, একজন কবুল করবে, জি, মানে একজন প্রপোজ করবে, একজন অ্যাকসেপ্ট করবে। জি, এই প্রপোজ অ্যাকসেপ্ট করার পরে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় এবং মজলিসে থাকে ততক্ষণ বলা থাকবে, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার পরে যদি আবার নতুন শর্ত দেয়, না 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 এটা না বিষয়টা না। তো আপনি মাসলা বুঝেন না, এই মাসলা আপনি জানেন না। মাসালা হচ্ছে, এই মাসলা ইখতিলাফ আছে শাফি হানাফির সাথে। তো এইটা হচ্ছে শাফি রাহিমাহুল্লাহর দলিল। এই মাসলা হচ্ছে আপনি না বুঝে কথা বলতেছেন। আমরা ইজাব কবুল, আপনি আমার কাছে 5 টাকা দিয়ে কলম বিক্রি করেছেন, আমি ক্রয় করেছি। ক্রয় করার পরেও যতক্ষণ মজলিসে আছি তখন এটাকে বলা হয় খিয়ারে মজলিস। আমি বলতে পারি যে না, আমি এটা কিনবো না, কোনো কারণ ছাড়াই, কোনো শর্ত ছাড়াই আমি বলতে পারি আমি কিনবো না, তাহলে এটা আমার খিয়ার আছে। কিন্তু মজলিস থেকে পৃথক হয়ে যাওয়ার পর, এই অবস্থায় পৃথক হওয়ার পরে নতুন করে আর কোনো শর্ত দেওয়ারও সুযোগ নাই, কোনো বাতিল করারও সুযোগ নাই। আমি ইজাব করেছি, আপনি কবুল করেছেন, এটা লাজেম হয়ে গিয়েছে। এটা কি আপনার মাসালা? এই মাসালা যেটা বলে এটাকে আপনি এই মাসালা মানেন? এটা শাফি রাহিমাহুল্লাহর মাসালা, এটাই হাদিস, এইটার দলিল। কিন্তু আপনার পক্ষে তো এটা দলিল হচ্ছে না। আমি ভাই, এটার সাথে তো এটা সম্পর্ক নাই। আপনার বিষয় হচ্ছে না, আমি বলি আমার আপনার বিষয় হচ্ছে আমি ইজাব করার পরে আপনি নতুন শর্ত যোগ করছেন, এটার নতুন ইজাব হয়েছে, আমার হচ্ছে ওইটার বিষয়। বলেন রাহুল সাহেব, বলেন। আচ্ছা ওকে, দেখেন উনি কিন্তু যে কথা বলছে এটা আমার মাসালা, খিয়ারি মজলিসের মাসালা এটা। জি, তখন পর্যন্ত ইজাব কবুল এই দুই পক্ষের কথোপকথন চলছে, জি, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দুজনের কথোপকথন চলছে, জি, ততক্ষণ পর্যন্ত একজন একজন করে তারা শর্ত রাখতেই পারে, শর্ত রাখতে পারে। একজন 100 টাকা দিয়ে গরু বিক্রি অবশ্যই শর্ত রাখতে পারে। হ্যাঁ, আমি শেষ করি। জি 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 আমি তো দেখছি, শেষ করি। জি, রাকিবুল ভাই বললো 100 টাকা একটা গরু বিক্রি করবে, রাহুল ভাই এবার কিনতে যাচ্ছে, ধরেন আমি বললাম যে ভাই গরুর সঙ্গে একটা দড়ি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মজলিসে এক মজলিসে চলছে, দ্বিতীয় মজলিস না, এক মজলিসে চলছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ দুজন আমরা এই শর্ত আদান প্রদান মনে করতে পারছি। জি, যদি গরু বিক্রি 110 টাকা লাগবে, জি জি জি, একটা পরিপন্থী। হ্যাঁ, এই যে চলতে একটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা দুজন, জি, এই মজলিস থেকে তখন এই দ্বিতীয় পক্ষ আবার নতুন করে রিজার্ভ করতে পারবে না। আমাদের তো রাহুল ভাই, আমি আপনাদের এক মজলিসে আছি, কিন্তু বাসে বসতে হবে, একটা শব্দ দিচ্ছেন, আমি একটা শব্দ দিচ্ছি, বিচ্ছিন্ন হয়নি আমরা। আমি বলি তাহমিদ ভাই, জি বলেন। আচ্ছা তাহমিদ ভাই বলেন। তো এখানে আমরা কোনো প্রথম মজলিসে আছি, রাকিব সাহেব একটা প্রপোজ করেছে যে আমি মালটা এত টাকা দিয়ে বিক্রি করবো বা এই শর্টটা আমি আপনার সাথে বাসে করতে চাই। তো আমিও ওই মজলিসে আছি, এখনো মজলিসের বাইরে যাইনি, আমি শর্ত দিচ্ছি, কারণ আমাদের তখন
বিষয় আছে এখানে, শর্ত উল্লেখ করতে হবে। জি যখন বিচ্ছিন্ন হবে তখন তারপরে আমি কোনো শর্ত নতুন লাগাতে পারবো না। জি, জি। যেমন ডক্টর জাকির নায়েক ফোন করলে তারপরে ই করবে, জি। আপনি বাদ দিবেন, এটা হচ্ছে মানে আপনার ইজাবের মধ্যে এখন আপনি রাখতে জি, পারেন। জি। মানে আমরা প্রথম অবস্থা আছি, কিন্তু এটা এখনো খতম হয়নি। জি জি আচ্ছা, ওই যে, অন্য একটা কথা বলতেছি ভাই, জি, ওকে। রাকিব ভাই মনে হয় একটু মানে আপনি নিয়ে শর্ত নিয়ে কথা বলছেন, আর রাকিব সাহেব সম্ভবত বেচা কিনা হবে কি হবে না এটা নিয়ে মনে হয় কথা বলছেন। আমি ভুল বলতেছি কিনা আপনাদের কথা, আমি তো রাস্তায় তো। আচ্ছা রাহুল ভাই, রাকিব সাহেব আমি কি ভুল বললাম আচ্ছা নাকি? আমি বলি আপনার কথা। রাহুল ভাই, আমি বলতেছি এক বিষয়, আপনি বলতেছেন আরেক বিষয়। আমি বলতেছি, আমি বললাম, আমি হ্যাঁ রাহুল ভাই বুঝেন, আপনি আপনি বুঝেন, আপনি শর্ত দিতে পারবেন না। আপনি বলতেছেন শর্ত। হ্যাঁ রাহুল ভাই, শর্ত দিতে পারবেন না, আমি এই কথা বলি নাই। আমি বলেছি যখন আপনি শর্ত দিবেন তখন সেটা আপনার আর একটা নতুন ইজাব হবে। এখন আপনি উদাহরণ নেন, আমি বললাম কলমটা 5 টাকা দিয়ে আমি বিক্রি করবো। হাদিসের প্রমাণ হচ্ছে না তো, হাদিসের প্রমাণ হচ্ছে না। ভাই আমি বলছি, আপনি এই হাদিসে তো আপনার কথাই নাই, হাদিসে তো আছে আরেক বিষয়। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, দেখেন আপনি প্রমাণ হয় কি না হয়। আমি বললাম এই যে এই কলমটা আমি 10 টাকায় বিক্রি করব। এই মজলিসে কিন্তু আমি আছি, 10 টাকায় বিক্রি করব। তো আপনি এটা গ্রহণ না করে আপনি বললেন যে এই কলমের সাথে আমার একটা পেন্সিল দিতে হবে, তাহলে এটা আমার আগের ইজাব এখন বাতিল হয়ে গিয়েছে। এখন আপনার এটা নতুন ইজাব হয়েছে, আপনার নতুন ইজাব হয়েছে। এখন আমি এটা কবুল করব কি করব না? আমি বললাম যে না, তাহলে আমি এটা আপনার এটা আমি গ্রহণ করছি না, যে 10 টাকায় আমি আপনাকে কলম বা পেন্সিল দুটো একসাথে দিব, করছি না। তবে হ্যাঁ, যদি আপনি 12 টাকা দেন তাহলে আমি করছি। তাহলে ওইটা আবার আমার নতুন ইজাব হয়েছে, একই মজলিসে, সমস্যা কি? আবার নতুন ইজাব হয়েছে। ওইটা যখন আমি আবার গ্রহণ করব, অপরপক্ষ যখন বলবে ঠিক আছে তাহলে 12 টাকা দিয়ে একটা কলম একটা পেন্সিল, তাহলে এখন তাহলে লাস্টের যে আমি প্রস্তাব করলাম যে আমি 12 টাকায় কলম আর পেন্সিল দিব, এখন আপনি গ্রহণ করেছেন, ওইটা হয়েছে ইজাব, এটা হয়েছে কবুল। এখন এই যে কবুল হইল, এটা হাদিসে বলা হচ্ছে, এই যে ইজাব কবুল হয়ে গেল, তাবায়াল রজুলান, ইজাব কবুল হয়ে বাই হইল, এখন বাই হইছে। এখন বলছে যে এইটা হওয়ার পরেও মজলিসে থাকা অবস্থায় যদি এক পক্ষ বলে যে না আমি এটা নিব না, সুযোগ আছে। যখন পৃথক হয়ে যাবে তখন আর সুযোগ নাই। তাহলে একটা বিষয় হচ্ছে যে কবুল ইজাব করার পর সেই প্রস্তাবের সাথে আরো শর্ত যোগ করলে সেটা কি নতুন ইজাব হয় কি হয় না, সেটা হচ্ছে এক বিষয়। আর আরেক বিষয় হচ্ছে যে উভয়ের প্রস্তাব শর্ত টর্ত সব নিয়ে আরেক পক্ষ গ্রহণ করার পর তাদের আবারও মজলিসের ভেতরে বাতিল করার সুযোগ আছে কি নাই, এটা হচ্ছে আরেক বিষয়। এই হচ্ছে এই হাদিসের বিষয় হচ্ছে দ্বিতীয় বিষয়ের সাথে। যাই হোক রাহুল ভাই, এটা গেল। এখন আপনি গতকালকে বলেছেন যে তকি উসমানী সাহেব হুজুরের আশাটা আপনিও জানেন যে এটা পসিবল না, কষ্টকর, অনেক কঠিন বিষয়। এটার পরেও আজকে আবার আপনি বললেন যে তকি উসমানী সাহেবকে লাগবে। তো আপনি নিজেও যখন জানেন, জি। আপনি যে দাবি করছেন আগে থেকে জি জি করেন, যে আপনি যে বলছেন যে আপনি একটা ইজাব করেছেন, আমি হ্যাঁ। কবুল করলাম শর্ত দিয়ে। জি। কিন্তু আপনি যে শর্ত দেওয়াটাই এটা মানে তৃতীয় ইজাব হয়ে গেল। হ্যাঁ। কিন্তু এই হাদিস বলতে এটা তৃতীয় ইজাব না না, হাদিস এটা নাই। কোথায় আছে? কোথায় আছে হাদিস? এটা কই আছে? দেখান না, কই আছে? আপনি নিজে তো বলবেন। আমি নিজে কি বললাম? যতক্ষণ মজলিসে হ্যাঁ। থাকবো ততক্ষণ ক্রেতা এবং বিক্রেতা হ্যাঁ ক্রেতাদের কথা চলতে পারে, চলবে। না, এটা নাই, কথাবার্তা চলতে পারে, এটা নাই। এটা বলা হয়েছে, এটার সম্পর্ক কোথার সাথে? ইজাব কবুল হয়ে যাওয়ার পরে, ইজাব কবুল চূড়ান্ত হওয়ার পরের কথা আছে এই হাদিসে। আমরা তো ইজাব কবুল চূড়ান্তই হয় না, আমি বলছি 10 টাকায় বিক্রি করবো, আপনি বলছেন না এর সাথে আর একটা পেন্সিল দিতে হবে, চূড়ান্ত হয়েছে? হয় নাই। পরে আবার আমি বললাম যে পেন্সিল দিব, যদি আপনি 12 টাকা দেন তাহলে কলম আর পেন্সিল দিব, তখন উনি যে গ্রহণ করছে। ইজাব কবুল, আমার কথাটা শুনেন, হাদিসের সম্পর্ক হচ্ছে ইজাব কবুল চূড়ান্ত হয়ে যাওয়ার পর, ইজাব কবুল চূড়ান্ত হয়ে যাওয়ার পরের কথা হাদিসে আছে। আর এখন তো ইজাব কবুল চূড়ান্তই হয় নাই। আপনি বলতেছেন, আমি বলছি যাত্রাবাড়ি মাদ্রাসায় বসেন, আপনি বলতেছেন যে না আমার শর্ত হচ্ছে এইভাবে, তো এখনো তো চূড়ান্তই হয় না ইজাব কবুল। চূড়ান্ত হওয়ার পরের কথা এই হাদিসে আছে। আর আমার বক্তব্য, আপনি যেটা বলতেছেন বা আমার যে আপনি শর্ত লাগাবেন, ওটা তো চূড়ান্ত হওয়ার আগে, ইজাব কবুল চূড়ান্ত হওয়ার আগে। বুঝাইতে পেরেছি কিনা আপনাকে? না, এখন আপনি ঠিক জায়গাতে করতে পারেন। আপনি কথা বলছি। আচ্ছা বলেন, আপনি বলেন তাহলে হাদিস থেকে আপনি আমাকে বুঝাই দেন। এই
হাদিসের মূল অংশ যেটা, জি। ক্রেতা এবং জি। বিক্রেতা জি। ততক্ষণ পর্যন্ত তারা এই কথোপকথন চালাতে পারবে বা দাম দর করতে পারবে। না ততক্ষণ পর্যন্ত এগুলো তো নাই, হাদিসে কোথায় আছে এটা? ততক্ষণ পর্যন্ত দাম দর চালাতে পারবে যতক্ষণ পর্যন্ত, এটা তো আপনি বলতেছেন বানায়, হাদিসে তো নাই, এটা আমি পাচ্ছি না তো। এটা তো হাদিসে নাই। হ্যাঁ, যতক্ষণ মজলিস থেকে বিচ্ছিন্ন না হ্যাঁ। হচ্ছে তখন ক্রেতা বিক্রেতার মধ্যে ইখতিয়ার আছে, এর মধ্যে কেউ যাচ্ছে না। ইখতিয়ার ইজাব, তারা যে বাই ইজাব কবুল করেছে এটাকে ভাঙ্গার ইখতিয়ার আছে। উনি বলেছে লাস্টে যে হ্যাঁ 12 টাকা দিয়ে কলম পেন্সিল দিবে। শুনেন আমি বলি, আপনি এখন আমাকে ফ্লোর দিয়েছেন না, ইজাব কবুল লাস্টে উনি বলেছে যে 12 টাকা দিয়ে আমি কলম আর পেন্সিল দুটো একসাথে দিতে পারবো। উনি বলেছেন যে ওকে ঠিক আছে, 12 টাকা দিয়ে আমি তাহলে কলম আর পেন্সিল কিনলাম। এই যে ইজাব কবুল হয়েছে, মজলিসের ভিতরে থাকা অবস্থাতে এটাকে যে কোনো এক পক্ষ আবার ভাঙতে পারবে, এটাকে উল্টো করতে পারবে যে না আমি বেচবো না, অথবা উনি বললো যে 12 টাকা দিয়ে আমি এটা নিবো না, ভাঙতে পারবে। এইটাকে এখানে বলা হয়েছে। হ্যাঁ, আরে ভাই আপনি তো এটা তো, আরে ভাই আপনার সাথে আমার ইজাব কবুল পূর্ণাঙ্গ রূপে মিলছে। আমি বলছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, আমি বলি তাহলে আমি আপনাকে বুঝাই, এখানে আমি এই সুরতে মাসলা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই, আপনি বুঝেন একটু। আমি বলেছি শুনেন, এই রাহুল সাহেব, আগে শর্ত তো ইজাব কবুল হইলে তারপরে মজলিসের কথা। আমি আপনাকে উদাহরণ দেই, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, শুনেন রাহুল সাহেব, আমি এটা আপনাকে বুঝাচ্ছি। এই সুরতে মাসলা আমি বলেছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়, যাত্রাবাড়ি আহলে হাদিস মাদ্রাসায় আপনি বসেন, এই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তারপরে জাকারিয়া সাহেবকে নিয়ে আপনি যদি এটা কবুল করতেন, তাহলে এখন হয়েছে যে ইজাব কবুল হয়ে গেছে। এখন হাদিসে বলা হচ্ছে ইজাব কবুল হওয়ার পরেও যতক্ষণ এক মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঊর্ধ্ব করতে পারবে। আপনি বললেন যে না আমি আগে মেনে নিছিলাম এখন মানবো না, বা আমি বললাম যে আমি বলেছিলাম তাও মানবো না। এটা মজলিসে থাকা পর্যন্ত এটা করা যায়, কিন্তু মজলিস থেকে বের হয়ে যাওয়ার পরে আপনিও বলতে পারবেন না যে আমি ওইটা মানি না, আমিও বলতে পারবো না যে আমি ওইটা বাদ করলাম। এইটা হচ্ছে এইটার বক্তব্য। এখন আমি যাত্রাবাড়ির প্রস্তাব দিয়েছি, আপনি তো ওইটা কবুল করেন নাই, আপনি তো নতুন করে ইজাব করেছেন যে আপনি বাইতুল মুকাররমে বসবেন, তাহলে ইজাব কবুল তো এখনো মিলে নাই। আর মজলিস মানে এই না যে বহসের আগ পর্যন্ত, মজলিস তো হচ্ছে একটা সময় আছে, যদি আমরা একসাথে থাকি তাহলে একটা জায়গা স্থান, আর যদি আমরা ফোনে কথা বলি তাহলে সেটাও আধুনিক মাসলার আলোকে ওনারা দিয়েছেন যে কতক্ষণ পর্যন্ত মজলিস থাকবে। মজলিস মানে এই না যে 80 বছর পরে আপনার সাথে আমি যদি কখনো বাহাসে বসি তার আগ পর্যন্ত মজলিস থাকবে, এটাও কিন্তু নয়। এখানে আপনি দুইটা ভুল করেছেন, মজলিস বুঝতেও ভুল করেছেন, মূল মাসলা বুঝতেও আপনি ভুল করেছেন। যাই হোক ব্রাদার রাহুল সাহেব, এই মাসলা ভিন্ন টপিক, আপনি চাইলে এটা নিয়ে আমরা আরেকদিন বলবো, আরেকদিন আমরা বসবো। এখন আমরা মূল টপিকে আসি, তাহলে মূল টপিকে আসি রাহুল সাহেব, মূল টপিকে আসি। সেটা হচ্ছে যে আপনি গতকালকে তো বললেন যে তকি উসমানী সাহেব হুজুরকে আসাটা, এই শর্তটা খুব সহজ না, এবং আপনি বললেন যে এটা আপনি দিয়েছিলেন যেহেতু আমি আপনাকে নাকি এরকম বাড়াবাড়ি শর্ত করেছি। ভাই আপনি বিশ্বাস করুন, আল্লাহি আমি আপনাকে এরকম শর্ত হিসেবে বলি নাই। আপনার জন্য সহজ আজহাজ মাদ্রাসায় বসা এবং আল্লাহি সালেমদিকে নিয়ে বসা, আমি ওই সেন্স থেকে বলেছি। আমি যদি বলতাম আমার মাদ্রাসা বা হানাফি মাদ্রাসা, তাহলে আপনি হয়তো মানতেন না। এখনো যদি আপনি বলেন যে না হানাফি মাদ্রাসায় বসেন, আমি রাজি আছি। আপনি যদি বলেন যে না হানাফি আলেমদেরকে নিয়ে বসেন, আমি রাজি আছি। কিন্তু তকি উসমানী সাহেবকে আনা যে এটা অসম্ভব, সেই ধরনের স্বীকৃতি আপনিও দিয়েছেন এবং আপনিও মানেন, তাহলে আজকে আবার আপনি এটা কেন বলতেছেন বলেন আমাকে? এটা কি বাহাসটা বানচাল করার ইচ্ছা আপনার নাকি? যদি বাহাসটা বানচাল করার ইচ্ছেই হতো আপনাকে বলতাম না, ফেসবুকে লিখে দিত আমার পয়েন্টে যে আমরা তাহলে আসেন, এর আগে আলী হাসান ওসমানের সঙ্গে যেমন আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা আলোচনা করেছি, আলোচনা হয়ে যায়। কিন্তু আপনি এখানে শর্তবাজিত বলছেন, তাহলে চেনের কি হবে? যদি শর্ত আপনি নিয়ে আসেন তাহলে বিচারকের অধীনে একজন বিচারক তো বিচার করবে, তো বিচারক তাকে সময় লাগবে। আচ্ছা, বাহাস থেকে যদি যেতে চাইতাম, কার তাকে উসমানী লাগবে? কার জন্য? আপনার না আমার? তাকে উসমানী লাগবে কার? তাকে উসমানী কার লাগবে, আমার না আপনার? হ্যাঁ, শর্ত আমি দিলাম করে, আপনি আগে দিয়েছেন। গোল্ডেন টেন শর্ত তো আপনি দিয়েছেন শুরু থেকে, এটার উপর আলোচনা। ওটা তো ওদিন আপনি দেন নাই না, প্রথম দিন তো আপনি এই শর্ত দেন নাই তাকে উসমানী।
যখন বিচারকের অধীনে বলেছেন, বিচারকের হ্যাঁ। অধীনে যে সিদ্ধান্ত হবে তারপর আপনি বললেন বিচারকের অধীনে আসেন আমরা বসি, হ্যাঁ। বিচারক যা রায় দিবে জি। সেটাই ফাইসালা হয়ে গেল, জি। বললেন যে না, আমি তখন হ্যাঁ। পেয়ে যাবো। জি। তো এই বিচারকের সঙ্গে তো বললেন যে থাকছে শর্ত, আপনি আচ্ছা কি রেখে দিয়েছেন? আচ্ছা, তাহলে আপনি আপনার আইডিয়া কি যে বিচারক ছাড়া গোল্ডেন চেন আপনি কিভাবে হস্তান্তর করবেন বা কিভাবে আপনি এটা প্রমাণ হবে এটা বলেন আপনি, তাইলে আপনার আইডিয়া কি আছে? তাহলে বিচারককে হাজির করেন, বললেন যে আমি তার হাতে দিয়ে দেবো। তো বিচারক তো হাজির করা যাবেই, কিন্তু আপনি যদি মক্কার ইমাম ধরেন, সৌদি আরবের বাদশা ধরেন, তাহলে তারা কি আপনারটাকে আমারটাকে আসবে আমি তো শর্তযুক্ত হবে, শর্তযুক্ত না? গোল্ডেন চেনের ক্ষেত্রটা আপনি শর্ত করেন নাই। আপনি প্রথম দিন যেটা বলেছিলেন সেটা আপনি কিভাবে বাস্তবায়নের পথ দেখান? আপনি প্রথম দিন বলেছেন প্রমাণ করতে পারলে গোল্ডেন চেন দিবেন, এটা এবার কিভাবে হবে? জি, আবার বলে গিয়েছে। হ্যাঁ, না বলি নাই আমি, বলবো কেন? আপনি বলে গিয়েছেন। এখানে না আছি, মানে আমরা এখানে আছি, মানে যত সময় সাহেবকে আনা সম্ভব না, এই জন্য আমরা এখন সামনে আগে যে এটা আমাদের কাছে কঠিন বিষয়, এইগুলো আমরা শর্ত না দিয়ে সহজে মানে রাহুল সাহেব, মানে আপনি কি সারা বাংলাদেশের ভিতরে তকি উসমানী সাহেবকে ছাড়া আর কাউকে বিশ্বাস করেন না? মানে রাহুল ভাই, আপনি কি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে বিশ্বাস করেন না? তকি উসমানী সাহেবকে কেন আপনি বলতেছেন? আমি সে বিষয়ে কথা বলতে চাই না। না এটা বলেন যে গোল্ডেন চেন বিচারক, আপনি কি তকি উসমানী সাহেব ছাড়া বাংলাদেশের কোন সালাফি আলেমকে বিশ্বাস করেন না? রাকিব ভাই, আমি শর্তযুক্ত দিয়েই আমি এটা বলেন, এই যে এরকম আজগুবি শর্ত যে আপনি দিয়েছেন, এই শর্তটার বিশ্লেষণ করেন। আপনি আমার এই ভিডিওর পাল্টা যখন রিয়াকশন দিলেন হ্যাঁ। বলতে পারতেন আপনি কিছু পাকিস্তানি আমি বলেছি তো, আমি অসংখ্যবার বলেছি, কি বলি নাই আমি সব কথাই তো বলেছি ডাইরেক্ট ডেট ঘোষণা করে দিয়েছেন। আমি ডাইরেক্ট ডেট ঘোষণা করে তো বলেছি যে আপনি চাইলে ডেট পরিবর্তন করতে পারবেন, আমি তো আজও বলছি আপনি ডেট পরিবর্তন করেন। আচ্ছা, তা তাকি উসমানী হাফিজাউল্লাহ ছাড়া আপনি কি বাংলাদেশের এই জাকারিয়া সাহেব, মুজাফফর বিন মুহসিন, আব্দুল্লাহ কাউকে আপনি বিশ্বাস করেন না? তাকি উসমানী ছাড়া আমি কি বিশ্বাস করি কি করে সেটা আপনার বিশ্বাস অনুযায়ী তো আপনি এক কাজ করবেন। জি, আপনি অথরিটি দিবেন কেন? আপনি তো জিন্দিগি তো ডেট দিবেন না, কারণ বাহাস হলেও তো আপনার খোয়া যাবে সারা জীবনের পুঁজি, তা আপনি ডেট দিবেন কিভাবে? হ্যাঁ ঠিক আছে, অনলাইনে ডিবেট হবে, বিচার যিনি উপস্থাপক থাকবে তার হাতে আপনি আগে 10টা গোল্ডেন চেন দিবেন। না, এটা তো আপনি ওদিন বলেন নাই যে যখনই গোল্ডেন চেন শর্ত দিবেন তখনই বিচারক শর্ত, ওদিন তো আপনি এটা বলেন নাই না, ওটা তো আপনি বলেন নাই। প্রথম দিন তো আপনি বলেননি, প্রথম দিন তো গোল্ডেন চেন যেদিন আপনি শর্ত করেছেন সেদিন তো আপনি বলেন নাই। বলেন রাহুল ভাই, বলেন আপনার সময় দিয়েছে, তাহলে এটা রাখতে হবে না, বলেন। আমি এখানে ক্লিয়ার করি, এখানে কিন্তু আপনি নোট করতে পারি, আপনি একটু ক্লিয়ার করেন। জি জি, যেই দিন তার বাসের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি সেই দিনকে আমি আচ্ছা রাকিব ভাই, আপনি ওই ভিডিওটা তাহলে একবার দেখে নেবেন, ঠিক আছে? কোনটা? যেই দিন আপনার বাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, ওটা তো অ্যাকসেপ্ট হয় নাই, আপনার থেকে ইজাব হয়েছে সেটা ভাই, আমি তো বললাম অ্যাকসেপ্ট তো হয় নাই, ওটার ওই মাসালে আবার ডিবেট দিতে ওটা তো আমি প্রমাণ করলাম। আপনি এটা দুনিয়ার কোন ভাই, আপনি ছাড়া পৃথিবীর সবাই বুঝবে এটা। আমি যখন কোন একটা ইজাব করব, প্রস্তাব দিব, তখন হুবহু ওইটা গ্রহণ করলেই এটা কবুল হবে। আর আপনি যদি আবার নতুন শর্ত যুক্ত করেন তাহলে সেটা ইজাব হবে না। এখন এই প্রসঙ্গে আসেন, আপনি বললেন যে বাস থেকে চলে যাওয়া, আমি বাসটা করতে চাচ্ছি। জি, আপনি ক্যালকুলেট চলে আসেন অনলাইনে, এর আগে আদেশ সমস্যার সঙ্গে যেমন ডিবেট হয়েছিল, জি। জনগণ জানবে। আচ্ছা, তাহলে এই আপনি ইয়ে করেন, ফিজ দাবি বলে আমরা করব, আর ওনার হাতে আপনি আগে 10টা গোল্ডেন চেন পৌঁছে দিবেন। যখন বললেন যে শর্ত দিয়ে মানে গোল্ডেন চেন বললে আপনি খালি খেপে যান কেন ভাই? গোল্ডেন চেনের কথা বললে আপনি কেন এটা উপেক্ষা করতে চান? কথা বলে আপনি বিচারকের কথা বললে আপনি তো না, বিচারক তো আপনি নিয়ে আসেন, আমি না করেছি নাকি আপনাকে? বিচারক আপনি 100 থেকে উসমানী সাহেবকে নিয়ে আসেন না, আপনি মদিনা রিবা মানেন, মক্কা রিবা মানেন, সব আনেন আপনি। এটা তো আপনার শর্ত, তো আপনার মামুন বাড়ির আবদার পূরণ কি আমি করব? আপনার মামুন বাড়ির আবদার কি আমি পুরো করব? বলেন আপনি। না, এটা তো আপনি বাংলাদেশের, আমি আপনাকে সহজ প্রশ্ন করি, আপনি বাংলাদেশের কোন সালাফি আলেমকে আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ, অনলাইনে বাহাস হবে, তারপরে গোল্ডেন চেনের কি হবে ওটা আপনি বাদ দিচ্ছেন কেন? হ্যাঁ, আচ্ছা জি, বিচারক যদি আমি আনি তাহলে আমি আমার মতো আনবো। রাহুল ভাই, হ্যাঁ আমি একটু বলছি, রাহুল ভাই লাস্টে আপনাকে আরেকটা পয়েন্ট। রাহুল ভাই বলেন, আমি রাহুল বলার জন্য না, মানে আমরা এটা তো
আপনাদের দুজন শীর্ষ ব্যক্তিত্বর মধ্যে একজন আছেন। তো তো এখন আমার তো আসলে এখানে সাধারণত মাঝখানে তো শৃঙ্খলা বলতে জন্য আমি এখানে আছি, এছাড়া আমার এখানে আর কোনো কাজ নেই। আর কোনো কোনো করে যদি আপনারা একজন করে বলেন এবং একজনকে একটু রেসপেক্ট করতে বিষয়টা একটু খেয়াল রাখেন। ঠিক আছে। এখন একটু ঠান্ডা মাথায় কথা বললে আমার মনে বিষয়টা সুন্দর হবে, না হলে আলোচনা আগাবে না। মানে এখানে না, আমি রাহুল ভাইকে মানে উনি কি সদিচ্ছা আছে কিনা আমি তাকে এটাই বলতে চাই। যদি রাহুল ভাই আমাদের সম্মানিত রাহুল ভাই, আমি এটাই আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন যে এটার আয়োজক আমি, তাহলে তো আমি আমার মতো করে আয়োজন করব, আমার সাধ্য মতো। আমি যদি খাসির গোশত আনতে পারি খাসির গোশত আনবো। সেখানে যদি আপনি মামুবাড়ির আবদার করেন যে এখানে আমি বলছি এই হামিদ ভাই একটু, আপনি যদি আবদার করেন না হরুনির গোশত আনতে হবে, তাহলে আয়োজনের দায়িত্ব আপনি নেন। আপনি যদি লাস্টে মাইনা নিলাম, আপনি বলতেছেন যে ইজাব আমি করেছি, চ্যালেঞ্জ আমি করেছি, আয়োজন আমারই করতে হবে। তো আমি আয়োজক হলে তো আমি আমার মতো করে আয়োজন করব। এখন আয়োজক আমাকে বানাইছেন, আয়োজক আমাকে বানিয়েছেন, একটু বলি না ভাই, আয়োজক আমাকে বানিয়েছেন, কিন্তু সেটা আবার আপনার খায়েশ মতো করতে হবে। তাহলে আপনার খায়েশ মতো আয়োজন আপনি করেন, আমি তো অসম্মতি দিই না আপনাকে। যেদিন আপনার ইসলাম কবুল করেছিলাম সেদিন শর্ত দিয়েই করেছিলাম। ওটা তো আমি তো এটা প্রমাণ করলাম যে এটা আপনার নতুন হিসাব হয়েছে। এখন ভাই রাহুল ভাই সব মানলাম, ঠিক আছে, আরো সব মানলাম। এখন আপনি তো নিজে জানেন, আপনি নিজে স্বীকার করেছেন এই শর্তটা বাস্তবায়ন সম্ভব নয়, তাহলে এটা সমাধান আপনি দেন। আচ্ছা হুজুর, আমরা কি আমাদের এখানে কি বিচার কি ম্যান্ডেটরি লাগবে আর কি? তাহলে আমরা এটা বিষয়ে আগাই, সমস্যা। রাহুল ভাই বলেন। আমি বলি বলেন। আমি তো শোনেন, যদি বাহাসটা জনগণের কল্যাণের জন্য, জনগণের মধ্যে যা ঘটেছে বা জনগণ যা দেখেছে এটা যদি সমাধানের জন্য হয়, তো বাহাসটা হওয়াটা খুব জরুরি। এই বিতর্কটা আমাদের পক্ষের বাহাসটা হওয়া খুবই জরুরি। এই জন্য যদি ওনার পক্ষে নিয়ে আসা পছন্দ না হয়, বা এই বিতর্ক নিয়ে আসা না হয়, তাহলে উনি বললেন থাকছে না, তাহলে বাস এগিয়ে হয়ে যাবে। শুধু সমস্যা কোথায়? আমাদের কোনো আচ্ছা যদি বাস করতেই চাই, আচ্ছা ইসলামের জন্য কল্যাণ, শুধু গোল্ডেন চেনের জন্য না হয়ে থাকে। আচ্ছা আর গোল্ডেন চেনের শর্ত দিলেই এই তাকুসমান আবেদুল্লাহ যে শর্ত আমি লাগিয়েছি ওনাকে ম্যানেজ করে নিয়ে আসতে হবে, তার বাবা। জি আচ্ছা, তাহলে আপনি রাহুল সাহেব প্রথম দিন যখন বাহাসের জন্য বলেছিলেন তখন তো আপনি গোল্ডেন চেনের শর্ত করেন নাই। এখন আপনি ওইটা কি হিসাবে বলেছেন, ওইটা আপনি প্রমাণ করার প্রসেস কি আপনি বলেন। এখন বিষয়টা কি এমন যে এক বাদশা বলেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো দেখিয়েছি, আমি তো দেখাতে পেরেছি, এখন এটা তো আপনি দাবি করছেন। এখন রাহুল ভাই আমি আপনার সাথে বিনয়ের সাথে জানতে চাই, বিষয়টা কি এমন যে এক বাদশা বলছে যে আমার এখন এমন একটা কবিতা শোনাইতে পারবে যেটা ইতিপূর্বে আর কেউ শুনে নাই, তাহলে তাকে আমি রাজত্ব দিয়ে দিব। এখন কবিরা বসে বসে নতুন কবিতা লিখতেছে আর উনি বলে যে না এটা আমি আগেই শুনছি, আবার একটা লিখছে এই মাত্র পয়সা ডেলিভারি দিছে, ওইটা আমি আগেই শুনছি। এখন আমি আপনাকে দলিল দিয়ে দেখানোর পরে আপনি বলছেন যে না না, তাহলে আপনি বলেন কাদা ও কাদা মানে কি বলেন, আপনি বলেন না, এখন ডিবেট হয়ে যাক, আপনি বলেন কাদা ও কাদা মানে কি বলেন না, কাদা ও কাদা মানে কি আপনি, আচ্ছা আপনি নিজেই স্বীকার করেছেন এটা ইশারাতান আছে, আপনি বলছেন না ইশারাতান আছে, আপনি নিজেই স্বীকার করেছেন ইশারাতান আছে, আপনি নিজে স্বীকার করেছেন না? হ্যাঁ সমস্যা কি হ্যাঁ সমস্যা কি বাহাস আপনার ভিতরে থাকলে প্রকাশ করেন, বাধা দিছে কে বলেন এখন। আরে ভাই দলিল থাকলে বলেন এখন। আপনি হ্যাঁ আপনি শুনেন রাহুল সাহেব, আপনি যে বলেছেন ভাই রাত্রেবেলার জন্য অপেক্ষা করতে হবে কেন, এখন বলা যায় না নাকি? সামনে স্লাইড নাই আপনার, কোনটা স্লাইড লাগবে? আরে আপনি রেকর্ড করেন না, জনগণ দেখুক সমস্যা, আপনি রেকর্ড করেন। আর রেকর্ড করেন না, আপনি রেকর্ড করেন, আমি তো জনগণের সামনে আপনার কথা রেকর্ড করছি, তো আপনি রেকর্ড করেন। আরে এখনই বলেন না, আপনি নিজেই তো স্বীকার করেছেন যে ইশারাতান। আপনি রাহুল সাহেব হ্যাঁ, আরে ভাই আপনি ভিডিও করেন, ভিডিও ওপেন করে আপনি করেন, সমস্যা কি? কিন্তু আমি তো আপনার সাথে আপনি রাহুল সাহেব আপনি তো নিজেই স্বীকার করছেন যে ইশারাতান আছে, আমি বলছি আছে, আপনি বলছেন আছে। হ্যাঁ কেন আপনার ভিডিও আছে না? তারপরে আপনি আরেকজনের কাছে যায় ওখানে দিন ঠিকই মেউ মেউ করে মারলেন যে এটা রেওয়ায়েত সাজ, তো সাজ হলে এটা থাকে না কিভাবে? রেওয়ায়েত সাজ হলে রেওয়ায়েত থাকে না কিভাবে? হ্যাঁ
সমস্যার মতো হয়েছে। আপনারা আমি যাই বলে আপনি বলেন যে তকি উসমানের সাথে এটা সম্পর্ক কি? এখন যদি আপনি বলেন যে ইমাম বুখারীর কবর থেকে তুলে আনতে হবে, এটা কি সম্ভব ভাই? আপনি নেন কেন? আপনি নেন, বিচারক আপনি নেন, আমি না করছি কে? আমি তো বলি না বিচারক নিব না। আমি তো গোল্ডেন চেনের ব্যাপারে আপনি কোনো বিচারকের শর্ত দেন নাই, আমি দেখাবো আপনি দিবেন। এখন আপনি বলেন সেটা কেমনে বাস্তবায়ন হবে? আপনি অনলাইনে চেয়েছেন, আপনি অনলাইনে যিনি উপস্থাপক থাকবে তার হাতে আগে এটা দিবেন। জি তো আমি একটু আপনার সামনে ঠিক আছে, মানে এখন মানে এইভাবে হলে আপনারা বলছেন এখানে হয়তো আবেগে অনেক কিছুই বের হয়ে যায়। এখন এখানে তো ধরুন এখন আর এইভাবে তো আমার অনেক কিছু হয় না। তো আমি বলছি যে মানে আপনারা কি মানে কোনো প্রসেস আছে কিনা, মানে আপনি একটা এখন লাস্ট কোনো মানে একটা এখানে যেহেতু সমাধানের জন্য আসছি যে আমরা বসে বসে লাস্ট কোনো এমন আপনার পক্ষ থেকে উভয়ের পক্ষ থেকে কোনো কথা আছে কিনা যেটা উভয় একমত হবে। জি মানে এখন এই লাইভে কোনো চ্যানেল অথবা কোনো নিরপেক্ষ মডারেটর অথবা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা সামনে আসতে পারি তাহলে মনে হয় এই ধরনের আপনাদের প্রস্তাবনা আছে কিনা উভয়ের পক্ষ থেকে কাছ থেকে, এটা যদি একটু বলতেন। নতুন একটা আমরা লাস্টে ফিনিশিংয়ে যাচ্ছিলাম আর কি বলবো আমি না মুক্তি সহ আচ্ছা রাহুল আপনি কথা বলে দিন। আচ্ছা, আমার কাছ থেকে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার টনটনে কথা। যদি বিশেষ সমস্যার সমাধান করতে চাই, ঠিক আছে, তাহলে এর আগে ইতিপূর্বে একাধিক ডিবেট হয়েছে অনলাইনের মাধ্যমে। একটা মডেলটা নির্ধারণ হবে, কোনো সে টাইম দেখবে না, কোনো কারণ নাই। জন্ম আলোচনা পুরোপুরি শুনে নেবে, গণতান্ত্রিক ব্যাপার জন্ম শুনে নিল, খালাস, শেষ হয়ে গেল। খালাস, আপনি খালাস করলে তো খালাস হয় না, আপনি তো এখন খালাসই বলবেন রাহুল ভাই। রাকিব ভাই আমি আপনার কাছে আসছি, আপনি গোল্ডেন চেন নিয়ে যদি বসতে চাই, আমি জি। যদি একদম 100% রাজি, তবে রাকুল সাহেবকে জাস্টিস রাকুল মানি এবং চারজন যে বলেছি দেখে গেল ওটা বাদ দেন, ওটা কথা কথা সে জি। কথাটা কথা নেই ওটা যদি বাদ দিতে বলেছে হ্যাঁ, তো রাহুল ভাই যদি মাপ চায় যে এরকম বাড়াবাড়ি কথা বলে, উনি যদি মাপ চায় তাহলে আমি বাদ দিব। যে গোল্ডেন চেনের কথা তিনি কেন বললো, এটা মাপ চাক আগে, সরি বলবো তাহলে আমি বাদ দিব। আপনি সরি বলেন তাহলে বাদ দিব। আপনি সরি বলেন না, শর্ত আমি কেন পূরণ করব? আপনার খায়াস আমি কেন পুরা করব? আপনার মামুর বাড়ির আবদার আমি কেন পুরা করব ভাই? আপনার মামুর বাড়ির আবদার আমি কেন পুরা করব? গোল্ডেন চেনের কথাও আপনি বলেছেন, তাকে উসমানীকে আনার কথাও আপনি বলেছেন, আপনি পুরা করবেন। গোল্ডেন চেনও আপনি দিবেন, তাকে উসমানীকেও আপনি আনবেন, আমি আনবো কেন? আপনি নিজেই গতকাল বলেছেন, তবে উসমানী সাহেবকে আনা সম্ভব না, আজকে আবার ওই অসম্ভবের শর্ত আপনি কেন করছেন? আচ্ছা রাকিব ভাই এখানে তাহলে আপনি সরি বলতে হবে, মাপ চাইতে হবে। আপনি কেন আগে এই কথা বললেন যে আপনি গোল্ডেন চেন দিবেন? মিয়া আপনি মেমোরি লুট করেন, আপনি 10টা গোল্ডেন চেন জীবনে দেখছেন আপনি কেন শর্ত করলেন? হ্যাঁ, আপনি কেন শর্ত করলেন? আপনি মনে রেখেন 1 তারিখের বাহাসে যদি আপনি না আসেন, বাংলাদেশে আপনি পা দিয়েন, আপনাকে বাংলাদেশে আপনি পা দিয়েন, বাংলাদেশে আপনি আইসেন না। তাহমিদ ভাই শুনেন, আপনি যদি মাফ না চান গোল্ডেন চেইনের এই বেয়াদবি করার কারণে মিয়া, হ্যাঁ, আপনি যদি বেয়াদবির জন্য মাফ না চান তাহলে বাংলাদেশে আপনি পা দিয়েন, আমরা আইনানুগ পন্থায় আপনার থেকে গোল্ডেন চেইন আমরা আদায় করব। আপনি মিয়া গোল্ডেন চেইনের ইয়া দিয়ে এখন গোল্ডেন চেইনের শর্ত বাদ দিতে চান কেন? আপনি গোল্ডেন চেইনের এগেইনস্টে কোনো শর্ত দিতে পারেন না, আপনি গোল্ডেন চেইনের এগেইনস্টে কোনো শর্ত আরোপ করতে পারেন না। না, আইনানুগ পন্থায় আপনি বাংলাদেশে কোথায় মাহফিল করতে আসেন, আপনাকে বাহাস করে গোল্ডেন চেইনের বিষয়ে সমাধান করে তারপরে আপনি মাহফিল করবেন। আপনি আইসেন, আপনি গোল্ডেন চেইন আপনি দিবেন, বিচারক কাকে রাখবে সেটা আপনার দায়িত্ব। আপনি এরকম অবাস্তব শর্ত করবেন কেন? বাংলাদেশের কোন সালাফি আলেমকে আপনার পছন্দ হয় না, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে রাখেন, মুজাফফর বিন মুহসিনকে রাখেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে রাখেন, হ্যাঁ, তাকে উসমানী সাহেব কেন? তাকে উসমানী সাহেবের বাথরুম যে পরিষ্কার করে সেও আপনার এই বাসে আসবে না। আপনি বুঝেন এটা মিয়া? আপনার লেভেল আপনি বুঝেন? হ্যাঁ, তো বাহাসে তো আপনি আসেন না, এই জন্য তো আপনি বাহাসেই আসেন না, বাহাসে হারার ভয়ে তো আপনি বাহাসে আসেন না। আপনি তো বাহাসকে এড়ানোর জন্যই অসম্ভব শর্ত দিয়েছেন। আপনি গতকালকেই বলেছেন আপনি তো অসম্ভব, তাহলে আপনি সম্ভব করে দেখান, আপনি সম্ভব করে দেখান।
আপনি বাংলাদেশের আলেম নাই, সালাফি আলেম নাই, তাদের উপর আপনার আস্থা নাই, তাহলে আপনি এখানে আপনার মাযহাব ছাড়া ওই মাযহাবে গেছেন কেন? ওই মাযহাবে গিয়েছেন কেন? আচ্ছা এখানে আমি বলি এখন। আচ্ছা রাজা রাহুল ভাই দুইটা প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ। এখন একটা প্রস্তাব দিয়েছেন যে নিরপেক্ষ যেভাবে আমরা সচরাচর দেখি লাইভ হয়, ওটা তো ওই লাইট তো গোল্ডেন চেইনের শর্তের উপরে হয় না। উনি তো গোল্ডেন চেইনের শর্ত করেছে, এখন সে মাপ চাক। আচ্ছা আমি আসতেছি তো, আপনার কাছে আসতেছি। জি, বলেন। তো বলবেন এখন, আপনি তো বলেনি এখন। জি। উনি বলেছেন যদি গোল্ডেন চেন শর্ত করা হয় তাহলে মুক্তিত কিছু সংখ্যা লাগবে, আর এটা অন্যথায় আনবে উনি। একজন মডারের মাধ্যমে নিরপেক্ষ চ্যানেলে অথবা যে কোনো যে আপনাদের ফয়সালা হবে হ্যাঁ। এভাবে বলা যায়। এটা হলো রাহুল ভাই। আমার প্রস্তাব হচ্ছে যদি অনলাইনে করে তাহলে সাইফুল সাগর সাহেব ফেস দ্য পিপলে হবে, বাহাসের আগে 10টা গোল্ডেন চেন তার কাছে জমা দিতে হবে, জমা দেওয়ার পরে বাহাস হবে। অথবা ওনার মাপ চাইতে হবে যে গোল্ডেন চেন দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গোল্ডেন চেন কেন, আমি ওই যে সিটি গোল্ডেন চেনও দেওয়ার মতো ক্ষমতা রাখি না, আমি ওই যে জোশের ঠেলায় বলে ফেলছিলাম। যদি ক্ষমা চায় তাহলে আমি ওটা অ্যাকসেপ্ট করবো, নাহলে আমি এটা নাহলে ওইটা আমি গ্রহণ করবো না। বিচার করার ক্ষমতা রাখে, শরীয়ত বিষয়ে বিচার করার ক্ষমতা রাখে। আচ্ছা, আচ্ছা। জি, জি। সিদ্ধান্ত কি বলবেন? হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি যে সাইফুল সাগর, হ্যাঁ উত্তর দিচ্ছি আমি। সাইফুল সাগর সাহেব যদি বিচার করার ক্ষমতা না রাখে, প্রথম পয়েন্ট, আপনি কিভাবে বললেন যে বাংলাদেশের জনগণ বিচার করবে? বাংলাদেশের জনগণ রিস্কাওয়ালা টেম্পোলা যদি বিচার করতে পারে, সাইফুল সাগর সাহেব পারবে না। আর সাইফুল সাগর সাহেব যদি না পারে তাহলে আপনি কেমনে বাহাস করবেন? আপনার ভিতরে কি আছে? সাইফুল সাগর যে আপনিও তো তা, তাহলে আপনি যদি পারেন এই বিষয়ে বাহাস করতে, সাইফুল সাগর বিচার করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, আমার কথা শেষ করতে দেন। 3 নম্বর কথা, আপনার কাছে যা স্লাইড আছে আর বাংলা যে গাইড আছে এগুলো সাইফুল সাগরে দেন, সাইফুল সাগর সাহেব ওগুলো দেখা তারপরে বিচার করবে। 4 নম্বর হচ্ছে সাইফুল সাগর সাহেবের জ্ঞান থাকার দরকার নাই, আমি আলোচনা করবো, আপনি আলোচনা করবেন, উভয়ের আলোচনার উপর উনি সিদ্ধান্ত দিবেন কে এখানে প্রমাণ করতে পেরেছে, কে পারে নাই। আমি আলোচনা করবো, আপনিও আলোচনা করবেন, এই আলোচনার উপর উনি সিদ্ধান্ত দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই যে রাহুল ভাই, তাহলে তো আপনি এটা বলতে পারেন যে এটা প্রথম দিন যেহেতু শর্ত দেন নাই, আপনি বলে দেন ঠিক আছে বললেন যে শর্ত বাদ আমরা এখন হ্যাঁ হ্যাঁ, এটা উনি বলো, উনি সরি বলো। কোন দিন শর্ত দিইনি কে বললো ভাই? কোন দিন শর্ত দিইনি কে? না, কোথায় শর্ত দিয়েছি? আপনি বলেছেন 10 মানে 10টা বলেছেন কি যে 10টা বললেন যে না, আমার যদি 10টা বলে খবর দেখাতে পারলে আমি দেখাইছি তো আপনি পৃথিবীর একটা বুখারী নিয়ে আসেন যেখানে এই হাদিসটা নাই, আমি দেখাইছি তো। জি। আমার প্রথম থেকে বুঝেন, উনি একটা ভিডিও করেছেন, কথা বলেছে এই হাতে মোবাইলটা নাই, উনি এখন মোবাইল থেকে দেখানোর দাবি করেছেন, আমি বলেছি ভাই আমার বিচারক আপনার প্রধান হয়েছে। এখন উনি নতুন করে একটা সমাধানের জন্য বিচারকের অধীনে বানাতে লাগছে, যেমন বিচারকের অনেকবার বলা হয়েছে, এখন এটা তো আমরা বুঝেছি। আপনি প্রথম অংশে বলতে কেন বিচারক যখন উনি যখন বলছে বিচার মেনে বিচারকের হাতে দিতে হবে, হ্যাঁ, তো বিচারকের হাতে যখন বিচারক বলছে বিচারকের হাতে, হ্যাঁ, তো শর্ত লাগিয়ে দিয়েছে। জি। তো কেন খালি তাকে উসমানী কেন? এটা আপনার কেমন শর্ত যে তাকে উসমানী ছাড়া বাংলাদেশে আর কেউ নাই যাকে সম্ভব তাকে আপনি কেন বলেন না? তাহলে গোল্ডেন চেন ভুলে গিয়ে আপনি কেন? তাহলে আপনি মাপ চান, আমি ভুলে যাব না, আপনি মাপ চান, তাহলে তার মানে হচ্ছে কি গোল্ডেন চেন আসলে তাকে উসমানী কেন আসে? তার মানে আপনি জানেন যে তাকে উসমানীও আসবে না আর আপনার গোল্ডেন চেনও দেওয়া লাগবে না, এটা হচ্ছে আপনার মতলব। আপনি বাংলাদেশের এই 14 কোটি 18 কোটি মানুষের ভিতরে আপনি কোনো আলেম দেখেন না? সমস্যা নাই, ওনাকে অনলাইনে নিয়ে নেবেন। আপনি আনেন সমস্যা কি? আপনি আনেন কেন? আমার তো দরকার নাই, তাকে উসমানী তো আমার দরকার নাই, দরকার তো আপনার। বিচারকের অধীনে সালিশ হিসেবে না, এটা আমার বিচারক দরকার আপনার না মানার কারণে, আপনার ঠেডামির কারণে, কিন্তু তাকে উসমানী তো দরকার নাই, আমার তো তাকে উসমানী দরকার নাই। আর তাকে উসমানীর অধীনে বসবেন সেটা আপনার খাহেশ, এটা আমার না, তাহলে এটা তো আপনার খাহেশ, আপনি পুরা করেন। আমার বিচারকের অধীনে আমার খাহেশ হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি তাকে আনবো। আমার হচ্ছে সাহেব জাকারিয়া, এটা আমি আনবো। আর আপনি বলছেন আপনার চ্যালেঞ্জ হচ্ছে তৈরি উসমানী, সেটা আপনি আনবেন। আমার খাহেশ আমি পুরা করবো, আপনার খাহেশ আপনি পুরা করবেন। হ্যাঁ, রাকিবুল ভাই বাহাজে আসতে যাচ্ছে না, না আপনি আসেন 1 তারিখে, বাহাজ 1 তারিখে হবে। আমি তো বললাম রাহুল সাহেব খুব ভালো করে মনে রাখবেন, 1 তারিখে বাহাজে আপনি না আসলে আপনাকে এর খেসারত দিতে হবে। না, আমার দাবি হচ্ছে আমি যেটা প্রস্তাব করে
করেছি এই প্রস্তাব আমি বাস্তবায়ন করব না। আর আপনি গোল্ডেন চেইনের আপনার শর্ত আপনি পুরা করবেন। আপনার গোল্ডেন চেইন আসলে তাকে উসমানি মানে হচ্ছে আপনি এই অবাস্তব শর্ত এনে অবাস্তব শর্ত করাই মানে হচ্ছে আপনি পালিয়ে গিয়েছেন, আপনি হেরেছেন, আপনি হেরেছেন। জি, বলেন। এর মধ্যস্থ করা হচ্ছে দেখুন, এখন আপনিও বললেন চেনের অবস্থা ছেড়ে দিবেন, জি। এবং রাহুল ভাইও এটাকে বলবে যে ঠিক আছে আমরা এখানে যে বলেছিলাম এটা গুরুত্ব করে নিলাম। হ্যাঁ, বলো। এটা করে নিলে কিন্তু মনে হয় হ্যাঁ। উভয় চাচ্ছে যে উভয় চাচ্ছে না 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 না, রাহুল ভাই বিশেষ করি ভাই প্লিজ ভাই আমার, আমি এই যে আমি এখানে আপনারা দুইজন যদি এটাকে মনে করেন যে না আমি রাকিব সাহেবও বললেন চেনের কথা ছেড়ে দিবেন, আপনিও বলবেন যে আমি চুপ করে নিলাম এই কথা। বলতে হবে তার। তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে নিরপেক্ষ, আপনিও বসতে চাচ্ছেন রাকিব সাহেব বসতে চাচ্ছেন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। মিথ্যা কথা দাবি করতে হচ্ছে আমাকে। না কেন কি হবে? আমি বলছি না আমি তো এই কথা যেদিন আপনাদের বিচারকের অধীনে হবে বলছে সেটাই করা। আপনি এমন বিচারক কেন নিলেন যে যাকে আনা অসম্ভব, আপনি কেন নিলেন? ভাই এখানে আমি একটু কথা বলি রাহুল ভাইয়ের সাথে। আপনি রাহুল, আপনি কি বাংলাদেশে আবার আসবেন? না 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 রাকিব ভাই প্লিজ। আপনি বাংলাদেশে আইসেন, যদি আপনি এখানে বেয়াদবি আবারও করতে থাকেন, আবু হানিফা আরবি জানে না এই সমস্ত বেয়াদবি তো আপনি করেছেন, আপনি আইসেন, আপনার আইনানুগ ভাবে আপনার থেকে এটা আদায় করা হবে। এটা আইনানুগ ভাবে অবশ্যই 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 আদায় করা হবে। আপনি বুঝেন ভাষা, ভালো করে বুঝে রেখেন আপনি ভাষা। হ্যাঁ, বুঝেন আপনি আইসেন, বাংলাদেশে আইসেন, আপনি আইসেন। হ্যাঁ, আপনি আসেন না কেন? বাইতুল মুকাররমে আসতে আপনার বাইন্দা রাখছে কে? আপনার কে বাইন্দা রাখছে? আপনার কে বাইন্দা রাখছে? আপনি বাইতুল মুকাররমে 1 তারিখে আসেন না কেন? আপনি আসবেন 1 তারিখে, আপনি 1 তারিখে আসেন, আপনি আসেন। এটা আপনার খাহেশ, আপনি পুরা করেন, আমার দরকার নাই তো। রাকিব উসমানী সাহেবের প্রস্তাব আমি দেই নাই, আপনি দিয়েছেন, আপনি চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ আপনি করেছেন, তাকে উসমানীর নামও আপনি প্রস্তাব করেছেন, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। আমি তাকে উসমানীর নামেই নিয়ে নেই, আমি বলেছি শাহেক জাকারিয়া আমি তাকে আনবো, আমি শাহেক আব্দুল্লাহ আমি তাকে আনবো। বিচারকের অধীনে মানছেন, কোন বিচারক সেটা কেন মানলেন না? বিচারকের অধীনে, কোন বিচারকের অধীনে সেটা আমি বলে দিয়েছি। আমি আপনার মতো পাগলামি করি নাই, ওই আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরব বাদশা বলি নাই। যারা বাংলাদেশে আছে আমি তাদের নামে বলেছি। আপনি শুধুমাত্র আপনার কূটকৌশল, আপনার ইমেজ রক্ষার জন্য, আপনি আপনার নিজের ইমেজ রক্ষার জন্য আপনি এই বাহানা করছেন। হ্যাঁ, আমি ফাঁসলাম কেমনে? আমি তো হিসাবের নাম নিয়েছি। হ্যাঁ, কথা উল্টো করলো বলে মিথ্যা হয়। যদি আপনি কথা উল্টো করে নেন এটা কি মিথ্যা কথা হয়? মানে আমি কথা ফিরিয়ে নিলাম, হ্যাঁ। কথা বলে কি মিথ্যা কথা হয়? আমি তো বলিনি যে কথা, সেটা তো ফিরাবো কেন? আপনি বললেন মিথ্যা কথা, কি আপনারা বলি না সেটা বলছে কে? আপনাকে বলছে আপনি ফিরিয়ে নেবেন। বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, আপনি বলবেন যে আমি আমার এই দাবি আমি প্রত্যাহার করলাম, এটা মিথ্যা বলে হয়? আপনি না মিথ্যার সংজ্ঞা জানেন, না হাদিস বুঝেন, না কিছু বুঝেন, আপনি গোড়ার ডিম নিয়ে। বাংলা 30 সেকেন্ড সময় দেন, বাংলা কথা বলে দিই একটা। বলেন। যদি রাকিব সাহেব চান গোল্ডেন চেন শর্ত দিয়ে বাস করবে, তাহলে বিচারক শর্ত। আর যদি রাকিব ভাই বলে যে না আমার গোল্ডেন চেনের প্রয়োজন নেই, বাসটাই মূল বিষয়, জনগণের জন্য, তাহলে কোনো সমস্যা নেই। আমার আজকে বলে আজকে লাইভে চলে আসবো। আমি তো বলেছি, তাহলে আপনি এখানে বলেন যে আমি আমার গোল্ডেন চেন উল্টো করেছি, বলেন। প্লিজ আপনি সরি বলেন আগে। আপনার কাছে দিচ্ছি তো রাকিব ভাই, নেন। রাকিব আপনার কথা দিচ্ছি। আর রাহুল ভাই আপনি এই কথাটা বলছেন, আপনার দাবি ঠিক আছে। তো এখন আমি একটা কথা আমি আপনাকে বলি, যেহেতু রাকিব ভাই বলছে ঠিক আছে আপনার এই শর্ত ছাড়াও আপনার যদি বসা উদ্দেশ্য হয়, আপনি যেটা সুন্দর একটা কথা বললেন যে বসা যদি উদ্দেশ্য হয়, যে এখানে ইলিম শেখার উদ্দেশ্য, যে আপনি বিভ্রান্ত থেকে ফিরে আনার উদ্দেশ্য, সেটা যদি রাকিব সাহেব এটাকে ছেড়ে দিতে পারে ঠিক আছে, বলেছেন লাগবে আমরা আপনি একজন মডারেটর সম্পর্কে বসবো। আপনি উনি যেমন একটা শর্ত মানেছে, আপনি একটা শর্ত মানতে পারেন ঠিক আছে, আমার কথা পূর্ণ হয়ে যাবে। যদি আপনিও চান যে না আপনি বসতে চান, আপনার ইগো আপনার সাইডে রাখবেন, আপনার যে একটা দাবি করেছেন এই দাবিটা আপনি মানে প্রত্যাহার করা, মানে এটা কি আপনি প্রত্যাহার করেছেন? হ্যাঁ, বলবে যে এটা দাবিটা আমার করা ঠিক হয় না, আমি দুঃখিত, আমি বাদ করলাম, এটা বলো। জি না না কিছু না, ঘটনাকে বলি, এটা কিন্তু আপনিও একটা স্যাক্রিফাইস করলেন, উনি একটা করলো আপনি একটা করলেন, বাস এখানে দুইজনে কম্প্রোমাইজ করলে বাস আমরা এখানে বসে দিই, শেষ। এখানে দশজন লোক থাকে না, আপনি দুজনে যে বসতে চান এটা প্রমাণিত হয়ে যাবে। মিথ্যা নির্দিষ্ট হিসেবে করে স্যাক্রিফাইস করতে বলছেন, যদি বলেন এটা বলে ভিত্তিহীন, এটা বলে মিথ্যা। সে বলবে যে সরি। আচ্ছা রাহুল ভাই, রাহুল ভাই মিথ্যা হয় না, সমস্যা নাই। আপনি মিথ্যার সংজ্ঞা জানে, সে মিথ্যার সংজ্ঞা সে জানে। জিজ্ঞেস করে নেন আমি একটা দাবি
করেছি এটা আমি প্রত্যাহার করলাম, এটা মিথ্যা অপরাধ করলাম না, প্রত্যাহার করে আমি তো বলি না, আপনি বেদবি শিখাচ্ছেন আমাকে। ঠেডামি আর কি। না 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 আচ্ছা আপনি বললেন যে আমি গোল্ডেন চেনে এটা দাবি কে করছে? করেছিলাম, এটা আপনি নিজে বুঝতে পারছেন রাকিব সাহেব। মানে আমি যে দাবি করলাম হ্যাঁ, মনে করেন আপনি থাকেন মিয়া ইন্ডিয়ার সই কোন জায়গা? আপনার মতো এই 2 পয়সার রাহুলের জন্য তাকে উসমানী সাহেব আসবে? হ্যাঁ মিয়া, ফালতু কোথাকার। ব্যক্তিগত আক্রমণ না করি, এগুলো আমরাও পারি। আপনার ব্যক্তিত্ব আছে মিয়া, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার ব্যক্তিত্ব আছে। আপনি সূরা ফাতিহাটা পড়েন তো মিয়া, দিয়ে আপনি কত বড় মুস্তাহিদ, সূরা ফাতিহাটা পড়েন, আপনি পড়েন না আপনি মিয়া, পারবেন? হ্যাঁ, এতক্ষণ আপনি যা বলতেন সবটা আউট অফ টপিক। হ্যাঁ, সূরা ফাতিহাটা পড়েন না মিয়া, আপনি সূরা ফাতিহাটা পড়ে শোনান না, আপনি কত বড় মুস্তাহিদ হইছেন মিয়া। আপনি এত টেনশন নিচ্ছেন আপনি। হ্যাঁ, সূরা ফাতিহাটা পড়ে শোনান না মিয়া, এখন আউট অফ টপিক না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এখন সূরা ফাতিহাটা পড়ে শোনান রাহুল সাহেব যদি পারেন। আপনি 50,000 টাকা দিব আপনাকে, আমি বললাম এই যে 50,000 টাকা দিব, ওইটা বাদ দেন, 50,000 টাকা দিব যদি আপনি সূরা ফাতিহা পড়া, আপনি যদি আমার সামনে বিনা লোকমায় সূরা ফাতিহা পড়ে শোনাইতে পারেন, আপনাকে 50,000 টাকা দিব, এই মুহূর্তে আপনি পড়ে শোনান। আপনার দিনের কোনো সমস্যা তাহমিদ ভাই যে আপনি সাক্ষী, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, রাহুল যদি সূরা ফাতিহা শোনাইতে পারে বিনা লোকমায় আমার সামনে, আমি তাকে 50,000 টাকা এখনই ব্যাংকে পাঠিয়ে দিব। এই আপনি বলেন। হ্যাঁ বলেন, চ্যালেঞ্জ গ্রহণ করছেন? হ্যাঁ, এই যে সামর্থ্য নাই আপনার, সূরা ফাতিহাতে আপনি মক্তবের ছাত্র মিয়া, আপনি আমার মক্তবে আসলে আমি তো আপনাকে আমার মক্তবে ভর্তি করবো মিয়া। হ্যাঁ, আহলে হাদিসের বাচ্চারা, আহলে হাদিসের শায়েখরা সূরা ফাতিহা পারে না, আপনি তো দূরের কথা মিয়া, আহলে হাদিসের শায়েখরা সূরা ফাতিহা পারে না, আহলে হাদিসের বাচ্চা লাগবে না, আহলে হাদিসের যেগুলা শায়েখ আছে ওরাও সূরা ফাতিহা পারে না। আপনি পারলে প্রমাণ করেন, সূরা ফাতিহা পড়েন, 50,000 টাকা দিব। পড়েন না আপনি তো বাচ্চার কাতারেও নাই, আপনি তো বাচ্চার কাতারেও নাই, আপনি সূরা ফাতিহা লাগবে না, আরবি হরফগুলো উচ্চারণ করে দেখান, আলিফ বা তা সা। আপনি আলিফ বা তা সা, এই যে এই হরফগুলোর নাম, 29টা হরফের নাম উচ্চারণ করে আপনি দেখান সহিভাবে, আপনাকে 10,000 টাকা নগদ আমি দিব, নগদ এখনই দিব। আপনি তো 7 বছর থেকেও মিয়া ছোট, আপনি করেন না, এটাই তো কথা। 7 বছরের বাচ্চার যে জ্ঞান, সেটা ব্রাদার রাহুলের নাই, আপনি চ্যালেঞ্জ, আমার তো বাচ্চাকে চ্যালেঞ্জ করি নাই, আমি তো মুস্তাহিদ রাহুলকে চ্যালেঞ্জ করেছি ভাই, আমি তো বাচ্চাকে চ্যালেঞ্জ করি নাই, আমি তো মুস্তাহিদ রাহুলকে চ্যালেঞ্জ দিয়েছি। শুনান না তো, বাচ্চারা যেটা পারে সেটা আপনি পারেন না কেন? আমার থেকে শুনবেন, পরে আপনি বলেন। হ্যাঁ, আউট অফ টপিক না, আপনার এখান থেকে শুরু করা উচিত, আপনার মূল টপিক এটা হওয়া উচিত। আরবি হরফ আগে শিখেন, আপনি আমাকে জিজ্ঞান আরবি হরফগুলো, আমি বলি সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, আমি বলি, তারপরে আপনি বলবেন কিনা বলেন। আবুল তাবুল কথা, সূরা ফাতিহা আবুল তাবুল, দেখেন সূরা ফাতিহা আবুল তাবুল, আপনার জন্য মূল ইস্যু সূরা ফাতিহা। আপনার মতো এরকম চোরা কারবারি মুস্তাহিদ হওয়ার দরকার নাই, বাইতুল মুকাররমে আসার হিম্মত নাই, বাহাসে বসার হিম্মত নাই, ফাঁকা মাঠে ফাঁকা হুঙ্কার দেন, শিয়ালের মতো হুক্কা হু করেন। আগে 10টা গোল্ডেন চেইন জমা দেন, এখনই তো আপনার কলিজা কামড় মারে। আপনি বাহাসে বসতে রাজি, 10টা গোল্ডেন চেইন দিতে রাজি না। সূরা ফাতিহা পড়ে শুনান, আপনার দরকার হচ্ছে। হ্যাঁ, তাহমিদ ভাই ওনাকে বলেন, তার শুরু করা দরকার সূরা ফাতিহা থেকে। ওই বুখারীর হাদিস আছে কিনা এটা তার কাজ না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার দরকার নাই। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার দরকার নাই। রাহুল সাহেব, আপনার কাজ সূরা ফাতিহা শিখা, কোরআন শরীফ তেলাওয়াত শিখা, এগুলো আপনি শিখেন। হ্যাঁ, আপনার দরকার নাই বুখারীর হাদিস নিয়ে ঘষা মাজা করা। আপনি বুখারী চিনেন মিয়া? আপনি বুখারী শরীফের নামটা পুরো বলেন তো, আপনি সহিহ বুখারীর পুরো নামটা বলেন, আপনি সহিহ বুখারীর নামটা বলেন। রাহুল সাহেব, সহিহ বুখারীর নামটা আপনি বলেন না, পারবেন? সহিহ বুখারীর পুরো নামটা আপনি বলেন তো, বলেন। উল্টা পাল্টা প্রশ্ন মিয়া, একটা হাদিস মারছেন সহিহ বুখারীর ভাই সম্পর্কে, মাসলাই বুঝেন নাই, হাদিসও বুঝেন নাই, তুতা পাখির মতো হাদিস আওড়া। হ্যাঁ, তো আগে গোল্ডেন চেইন জমা দেন। আপনি ফাও বাহাস করতে চান কেন? হয়তোবা আপনি কানে ধরে বলবেন যে আপনি এই গোল্ডেন চেইনের ওয়াদা করে আপনি
করেছেন, এই জন্য আপনি ফাইজলামি করেছেন। আপনি আমার নামে আগে ভিডিও বানিয়েছেন, আপনি ব্রাদার রাহুল, আপনি তো এখন মাটির তলায় চলে গিয়েছিলেন। আপনি তো আলোচনায় ছিলেন না, আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামে ভিডিও বানায়া আপনি আবার নতুন করে আলোচনায় আসতে চাচ্ছেন। আপনি সূরা ফাতিহা বলবেন, সূরা ফাতিহা বলেন, আপনি সূরা ফাতিহা বলেন। তাহমিদ ভাই, না, আপনি আমাকে তার সাথে কথাই আনলেন, আমি তো তার সাথে কথাই বলতাম না বাহাস ছাড়া। আপনি তার সাথে বাহাস আনলেন, আপনি আমাকে কথা বলে আনলেন যে সে নাকি অনলাইনে বসবে এইভাবে, কিন্তু এখন তো দেখতেছি সে অনলাইনে গোল্ডেন চেনের শর্ত বাদ দিয়ে বসতে চায়। তাহমিদ ভাই, আমি এটা মানতে পারলাম না। আমি এই রাহুলের মতো ব্যক্তির সাথে আমি 1 ঘন্টা আলোচনা, তাকে তো আমি যোগ্যই মনে করি না, সূরা ফাতিহা পারে না। আপনি বললেন যে সে অনলাইনে বলবে গোল্ডেন চেন নিয়ে, এখন সে বলতেছে যে না, গোল্ডেন চেন বাদ। হ্যাঁ, গোল্ডেন চেন বাদ। আপনি তো আসছেন, আপনাকে নিয়ে কে কথা বলেছে? আপনাকে নিয়ে কে কথা বলছে? আপনি আলোচনার উপযুক্ত? আপনি নিয়ে সূরা ফাতিহা পড়তে পারেন? আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? আপনি শুরু থেকে শুরু করেন। আপনি সহিহ বুখারীর নাম বলেন, 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 আপনি সহিহ বুখারীর নাম বলেন। যাকে নিয়ে চিনেন না, সারা রাত 12টা পর্যন্ত 2টা পর্যন্ত কেন লাইভ করেন তাহলে আমাকে নিয়ে? আর রতন চিনে, আপনার মতো মেমোরি লুটকারী তো রাকিবুল ইসলামকে চিনবে না। ভাই, আপনি আমাকে চিনবেন কিভাবে? রাহুল সাহেব, রতন চিনে, আপনি চিনবেন না আপনার মতো যারা মেমোরি লুট করে তাদেরকে। রাকিবুল ইসলামকে চিনার মতো যোগ্যতা কি আপনার আছে? রাকিবুল ইসলামকে চিনার মতো যোগ্যতা তো রাহুলের নাই। আপনি আমার সামনে আরবি 29টা হরফ বিনা লোকমায় পড়তে পারলেন, নগদ আমি আপনাকে 10,000 টাকা দিব, নগদ 10,000 টাকা দিব। দিবে? আপনার এই যে একজনে আজকে কমেন্ট করেছিল, আপনাকে আমি আলোচনার যোগ্যই মনে করি না, আপনাকে নিয়ে আমি পরপর ভিডিও বানাই নাই না, আপনাকে নিয়ে আমি ভিডিও বানাই নাই। হ্যাঁ, আপনি আলী হাসান উসামা সাহেবের উপর, আমি আলী হাসান উসামাকে নিয়ে বানিয়েছি, আপনাকে নিয়ে না। আপনার মূর্খতা সেখানে দেখানো হয়েছে আলী হাসান উসামা সাহেবের ভিডিও নিয়ে, আলী হাসান উসামা সাহেবকে নিয়ে। হ্যাঁ, এটা আলী হাসান, হ্যাঁ, আপনি যে কত বড় জাহেল ওইটা বোঝানোর জন্য ভিডিওটা করা হয়েছিল। আলী হাসান উসামাকে নিয়ে সেটা করা হয়েছে, আপনাকে নিয়ে না, আপনাকে নিয়ে নয়। কিন্তু আপনি এখন হ্যাঁ 1 তারিখে অবশ্যই বাসে আসছি, 1 তারিখে উপস্থিত করবেন আপনি, অবশ্যই আপনি উপস্থিত করেন, আপনাকে আমি মানা করি নাই। আমি কিভাবে অ্যারেস্ট করলাম? তজু উসমানীকে আনার কথা আপনি বলেছেন, আমি অ্যারেস্ট করলে আমার মতো করব, অ্যারেস্ট করলে আমি করব। বিচারক আমি যাদেরকে বলেছি তাদেরকে আনবো। বিচারক যদি আমি করে থাকি তাহলে বিচারক আমি যাদেরকে বলেছি তাদেরকে আনবো। আপনি রাহুল সাহেব, আবারও বলছি, 1 তারিখে তাহমিদ ভাই বলেন না। তাহমিদ ভাই, আমার কথা হচ্ছে, আপনি যেটা বলেছিলেন, আপনি যে বলেছেন, আমি বুঝেছিলাম যে ব্রাদার রাহুল সে বাহাস করতে রাজি, কিন্তু আমি তো এটা বুঝি না, এরকম জানলে তার সাথে আমি কথা বলি নাকি? সে 10টা গোল্ডেন চেন বাদ দিয়ে বাহাস করতে চায়, আবার মাফও চাবে না। এত সস্তা পাইছে সে বাংলাদেশে আসুক না, বাংলাদেশে সে আসুক, তাকে উসমানী সাহেবকে তার আনতে হবে। আয়োজক যদি আমি করি তাহলে আমি আমার মতো করে আয়োজন করব। গোল্ডেন চেনের লোক নাকি? আপনি গোল্ডেন চেনের কথা বললেন কেন? আমি যে কারণেই করি, আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, আপনার
কথা না বলে আমি কিছু বলতে চাই না, সেখানে তো আমার হাতে নাই। আমি জি ভাই শেষ করে দেন। না আমি আগে জানলে আসতামই না, এখন আপনি বলে শেষ করে দেন। ওর মতো এখানে আমি যদি বলবো, লাস্ট আমার কথা হচ্ছে, আমি যদি আপনি নির্ভর রাখতে চান, জি রাকিব সাহেবও উনি বলবেন যে না, আমি বসে চাই যার সকলে সঠিকটা জানো, জি। সেই জন্য রাকিব সাহেবও ওনার যে দাবি যে বললেন যে বিষয়টা উনি ছেড়ে দিবেন। হুম। আর রাহুল ভাইও বলবেন যে আমি এখানে মানে এই বসের সাথে ওনার কথাটা উনি উইথড্র করেছেন, মানে জি। এখানে মাপ চাওয়ার কথা কিছু আসে না। উনি বলবেন যে আমার কথাটা উইথড্র করে নিয়েছি। আমার মনে হয় এই কথা উভয়ের পক্ষ থেকে সেক্রিফাইস যদি করেন, তাহলে আমার মনে করবো যে উভয় বাসে বসতে আগ্রহী। আর যদি কেউ একজন না করেন, আমি মনে করবো যে উনি উঠতে করো, আপনারা বাসে বসতে আগ্রহী না। করো কোনে উঠে, আমরা রাজি আছি, আপনার প্রস্তাবে আমি রাজি আছি, এবারে আপনাদের উপর সিদ্ধান্ত হবে। আমি রাজি আছি। আমি এটাতে বুঝাবো না। আচ্ছা, একদম একদম পরিষ্কার আমি একটা বাংলা কথা বলে দিই, যেহেতু শর্ত এই যে আবার আগের বাংলা কথা বলবে, এই যে না 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 না, রাকিব ভাই প্রতিটা বলুন। আমাকে কথা বলতে তার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। উনি তার কথা সে উল্টো করবে কিনা, সে উল্টো করবে কিনা তার বক্তব্য। আমাকে বলতে দেন ভাই, আমার কথা আমাকে না আগের বাংলা কথা বললে হবে না, সে এই কথা বলবে কিনা যে আমি উল্টো করলাম। তিনি অনেক সময় বলে আমি কথা বলি, আমি তো বিদায় এখন আমার পরিষ্কার কথা একদম যে যদি জনগণের স্বার্থে যদি ডিবেট আসতে হয়, এর পূর্বে যত আমরা ডিবেট করেছি সেই শর্তে নীতিমালা নির্ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে আমরা ডিবেট করে জনগণ দেখে নেবে। জি জি। আর যদি রাকিব ভাই যদি তো গোল্ডেন চেন উল্টো করবেন কিনা আপনি, আমি তো বলেছি না, আপনি তো এটা বলতেছেন না। শেষ করতে দেন, শেষ করতে দেন, রাকিব ভাই একটু ধৈর্য ধারণ করেন। শুধু কোরআন ভালো করে পড়লেই হবে, আর কোরআন না পড়লেই হবে, কোরআন না পড়লেই হবে, হ্যাঁ কোরআন ভালো করে কোরআন না পড়লেই হবে। আমারটা করে। আচ্ছা, হ্যাঁ? আমার চলে যাচ্ছে, আমার চলে যাচ্ছে। কোরআন আপনি তো পড়েনই না মিয়া, আপনি কোরআন আয়াত পড়তে পারেন, কোরআন না পড়লে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, আবার একজনে খুঁড়া দেন, কোরআন পড়তে পারলেই হবে। আমাকে 10 সেকেন্ড টানা কথা বলতে দিচ্ছেন না উনি। আপনাকে আমি প্রথম কথা বলছি, আপনি প্রথমে এটা বলবেন যে আমি আমার গোল্ডেন চেনের কথা উল্টো করলাম, এই কথা আপনি বলবেন কিনা। সমাধান তো আছে। না সে আগের কথা আমি বলি, সে কি বলবে, সে বলবে গোল্ডেন চেন থাকলে বিচারক লাগবে, তাকে উসমানীকে লাগবে, আগের কথাই সে বলবে। ভাই সে উল্টো করবে কিনা। যদি উনি পড়তে না চান, হ্যাঁ। আগের কথা যদি বলে ফেলে, তাহলে এটা আমাদের কাছে আচ্ছা আগের কথা বললে কি হবে সেটা আপনি বলেন, আপনি বারবার সময় নষ্ট করছেন আমার। আগের কথাই যদি সে বলে, সে যদি নতুন কথা না বলে। আচ্ছা, এক মিনিট শেষ করে দেই। জি বলুন। আমি প্রথম কথা বলে দিয়েছি, দ্বিতীয় কথা বলে শুধু বাহাস করার জন্য অবশ্যই আমরা আদিল হোসেন সবার সঙ্গে ডিবেট করেছিলাম। আগেও বলছি। ভালোভাবে চলে আসুক, এখন ভালোভাবে চলে আসুক, ওইভাবে আমরা ডিবেট করবো। আপনি যেটা বললেন চেনের বিষয়ে কথাটা রইল, রাহুল ইসলাম ভাই যেহেতু বললেন চেন শর্ত দিচ্ছেন না, সেখানে আমার এখানে বললেন চেন আমি শর্ত থেকে না না, সরকারি ছেলে এটা বলে আর শর্ত তো উনি দিয়েছেন, আপনি বলবেন যে আপনার কথা আপনি উল্টো করেছেন। আমি দিয়েছি। নেবেন না, ওনার statement এই গোল্ডেন চেন আমি নিব না, আমি কে বলেছি, আমি বলেছি গোল্ডেন চেন নেব না। শিখিয়ে দেন না বা কি বলতে হবে এটা শিখিয়ে দেন। আপনি বলবেন যে আপনি গোল্ডেন চেনের শর্ত করেছিলেন, ওইটা আপনি উল্টো করছেন এখন। আপনি বলবেন যে আপনি আগে বলেছিলেন এই চ্যালেঞ্জ প্রমাণ করতে পারলে আপনি আমাকে গোল্ডেন চেন দিবেন, সেটা আপনি উল্টো করছেন, এটা আপনি উল্টো করছেন, এটা বলতে হবে আপনার। আমি নিচ্ছি কি নিব না এটা আপনি বলছেন কেন, আমি নিব না কেন। যদি আপনি তাদের ভাই আপনি যদি বলেন না উনি যৌক্তিক কথা বলেছেন, তাহলে ওনার সঙ্গে এগ্রি করে বললেন। আমি এখানে বিচার করতে আসি না, এখন আপনার কথা শুনতে আসি। না তাহমিদ ভাই আমি বলি, আমি গোল্ডেন চেন নিব না কেন, আমি তো নেওয়ার জন্য বলতেছি, আমি তো নিব না এই কথা বলি না, আমি আমার উপর চাপাচ্ছে কেন। তার ব্যর্থতা তাকে স্বীকার করতে হবে। রাহুল ভাই ছেড়ে তাহমিদ ভাই তার ব্যর্থতা তাকে স্বীকার করতে হবে, তাকে বলতে হবে এই কথা যে গোল্ডেন চেনের শর্ত তিনি দিয়েছিলেন, ওই শর্ত তিনি উদ্ধ করে নিলেন, এটা বলবে তাকে। তাহলে যদি এটা চাই তাহলে বলবেন, আমরা তো তাইলে ভাই তাহমিদ আমি লাইন থেকে কেটে গেলাম। সে যদি এই কথা না বলে, সে হেরেছে, এবং 1 তারিখে যদি সে না আসে, এরপরে যদি গোল্ডেন চেন সে না দেয়, তাকে আমি দেখবো সে বাংলাদেশে কিভাবে মাহফিল করে, সে বাংলাদেশে যেখানে